বিহারে গেরুয়া সুনামি, আর তাতে লালুরা যখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরটা সামনে আসে সেটা হচ্ছে মিশন বাংলা অ্যাক্টিভেটেড। এবং সেটা যে আর ফাঁকা আওয়াজ নয়, পিসি ভাইপো সেটা খুব ভালো করে বুঝতে পারছে, এবং সেই জন্য শিয়ালের মতো কার্যত গর্তে সেঁধিয়ে গেছে। আপ্রাণ বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা বাংলা, এখানে নাকি অন্য সমীকরণ কাজ করে, কিন্তু বিহার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে না, বাংলায় কোনো আলাদা সমীকরণ কাজ করবে না, এবং যেভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি বিজেপি পেল সেটা বাংলাতেও হওয়া সম্ভব হচ্ছে। সেই জল্পনাটা উস্কে যাচ্ছে। কেন হচ্ছে? দেখুন, বিহারে যে বিজেপি জিতবে এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় ছিল না। আসন সংখ্যা যে গতবারের থেকে মোটামুটি কিছুটা বাড়বে সেটা নিয়েও সকলেই নিশ্চিন্ত ছিল, কিন্তু এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরিটা হলো, এইটা কিন্তু কেউই ক্যালকুলেশনে আনতে পারেনি। অনেকেই বলছিল বিহারে এবারে এনডিএ যে জোট রয়েছে, বিজেপি যেখানে প্রধান শরিক, সেখানে মোটামুটি 150 থেকে 160 এইরকম একটা আসন সংখ্যা তাদের হতে পারে, এবং এক্সিট পোল সেটাই কিন্তু দেখাচ্ছিল। কেউ কেউ অতি উৎসাহী হয়ে 170-এর কাছাকাছি দিচ্ছিল। একটি মাত্র সংস্থা ছাড়া কেউ দেখায়নি যে মহাগঠবন্ধন তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে যেটা দেখা গেল সেটা মারাত্মক। সেটা হচ্ছে যে 243 আসনের বিধানসভা, সেখানে 204টি আসনে আপাতত এগিয়ে রয়েছে এনডিএ জোট, এবং যারা বলছিল যে মুখ্যমন্ত্রী তাদের হবে, মহাগঠবন্ধন ক্ষমতায় আসবে, তারা মাত্র 33 আসনে এগিয়ে। তবে এই সংখ্যাটা ভ্যারি করছে, দিনের শেষে এই সংখ্যাটা 210 অব্দিও ছুঁয়ে যেতে পারে, কেননা বেশ কটি আসন রয়েছে যেগুলো খুবই লো মার্জিনে চলছে ডিফারেন্স দুটো গোষ্ঠীর মধ্যে, এবং সেখানে যেগুলো এরকম এজ আসন রয়েছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু এনডিএর দিকে আসছে, এবং কখনো কখনো এটা 206, 207 অব্দিও পৌঁছে যাচ্ছিল, আমি দেখছিলাম। আপাতত 204 যখন এই প্রতিবেদন তৈরি করছি। এবং সেখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, যে তেজস্বী যাদব, যাকে মুখ্যমন্ত্রী মুখ করেছিল এই মহাগঠবন্ধন বা মহাঠকবন্ধন যেটা বিজেপি এখন বলছে, সোজা কথায় ইন্ডিজোট, সেই তেজস্বী যাদব নিজে, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি নিজে ট্রেল করছিলেন। আর এইখানেই কিন্তু জল্পনাটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে সেটা একটু পরে ব্যাখ্যা করছি, কিন্তু তার আগে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন আপনাদের দেখায়। দেখুন, বিহার নিয়ে একটা কথা বারবারই ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে বিহার নিয়ে কেন বিজেপি চিন্তায় আছে, বিহার নিয়ে কেন টেনশনে আছে। কেননা 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে 272-এর গণ্ডি সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রের ক্ষেত্রে একক ক্ষমতায় বিজেপি পেরোতে পারেনি, এবং নরেন্দ্র মোদী আগে যে দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, দুবারই কিন্তু 272-এর গণ্ডি বিজেপি পেরিয়ে গিয়েছিল। ফলে এই যে সরকারটা তিনি চালাচ্ছেন, সেই সরকারটা তাকে মূলত চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ এবং এই নীতিশ কুমার বিহার, এই দুজনের উপর ডিপেন্ড করে চালাতে হচ্ছে। এবং আমাদের দিদিমণি তো মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছিলেন যে 6 মাসের মধ্যে নরেন্দ্র মোদী সরকার নাকি চলে যাবে, নীতিশ কুমার এখানে ইকুয়েশনটা চেঞ্জ করে যাবেন। এবং এই দাবি করার পিছনে মূল কারণটা ছিল যে নীতিশ কুমারের পল্টিবাজি, পল্টুরাম তার নামই হয়ে গেছে, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে ইকুয়েশনটা এমন জায়গায় থাকুক যে নীতিশ কুমার যেন কিছুতেই এখান থেকে ভেঙে বেরিয়ে আসতে না পারে। এবার একটাই সম্ভাবনা, যেটার জন্য দিদিমণিরা বারবার জোর দিচ্ছিলেন, যেটার জন্য এই স্লাইডটা আমি আপনাদের দেখাচ্ছি, যে ইকুয়েশনটা এরকম হবে, নীতিশ কুমার যে ক্ষমতাটা, যে শক্তিটা জোগাড় করবে, এনডিএ ভেঙে বেরিয়ে আসবে, এবং সেখানে আরজেডি বলুন, কংগ্রেস বলুন, বা অন্যান্য ইন্ডি জোটের যারা শরিক আছে, তারা সেখানে সমর্থন করে দেবে। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন। অন্যদিকে নীতিশের হাতে বিহারের মুখ্যমন্ত্রিত্ব রাখার পরও তার ফলে নীতিশ কুমার এনডিএ থেকে যখন বেরিয়ে আসছেন, কেন্দ্রের সমর্থনটা তুলে নেবেন, এবং তার ফলে নরেন্দ্র মোদী সরকার নাকি কেন্দ্রে পড়ে যাবে, এবং এখানে মহাজোটের সরকার হবে বা ইন্ডি গঠবন্ধনের সরকার হবে। কিন্তু বর্তমানে দেখুন ইকুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে। 122 হচ্ছে ম্যাজিক ফিগার বিহারের জন্য। সেখানে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল পেয়েছে 82টা আসন, আর আরজেডি 26, কংগ্রেস 4, 30, আর বামেরা 3, 33। এইগুলো যদি যোগ করেন তাহলেও সংখ্যাটা পৌঁছচ্ছে 115। এর বাইরে অন্যান্যরা 6টা আসন পেয়েছে, সেটাও যদি এরা পেয়ে যায় 121। অর্থাৎ কোনো মতেই জনতা দল ইউনাইটেড এনডিএ থেকে বেরিয়ে এসে মহাজোটের হাত ধরে মুখ্যমন্ত্রী তো পাচ্ছেন না। সেক্ষেত্রে বিজেপির সঙ্গেই তাকে চান বা না চান 5 বছর সম্পর্ক রাখতে হবে। আর যদি সেই সম্পর্কটাই রাখতে হয়, তাহলে কেন্দ্র থেকেও বেরিয়ে আসার কোনো রকম কোনো জায়গা থাকছে না। আর কেন্দ্র থেকে যদি নীতিশ কুমার বেরিয়ে না আসে, এই সরকার আপাতত পড়ছে না। ফলে যারা বাংলায় বসে একটা দিবা স্বপ্ন দেখছিলেন যে এখানে এমন ইকুয়েশন হবে যে আবারও নীতিশ কুমার সেখানে ধোঁকা দেবেন নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে, এবং সেই জন্য কোথাও গিয়ে পিসি ভাইপোর হাতে পায়ে ধরে এখানে সেটিং রাজনীতিটা কন্টিনিউ করতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে এই ইকুয়েশন থেকে ভেঙে বেরিয়ে গেল।
আর তারপরেই একের পর এক বিজেপি নেতা তারা কিন্তু হুঙ্কার ছাড়তে শুরু করে দিয়েছেন যে বিহারে তো হয়ে গেছে, এবার বাংলা পারলে সামলা, বাংলা এবার ফুল ফোকাসে চলে এলো। এবং আপনাদেরও আমি যে কথাটা আগে বারবার বলছিলাম সেই জায়গাটাই কিন্তু হচ্ছে যে বিহার ইলেকশন মিটলে কিন্তু বাংলার জন্য ঝাঁপাবে। এবার কেন বাংলাতে পিসি ভাইপোর জন্য টেনশন বাড়াচ্ছে বিহারের এই রেজাল্ট, সেইটা আপনাদের বুঝতে হবে এক এক করে। নাম্বার ওয়ান, দেখুন বিজেপি যে কটা রাজ্যে 2024-এর পর লড়ছে, একটা হাওয়া তো তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে নরেন্দ্র মোদীর ম্যাজিক শেষ, বিজেপির ম্যাজিক শেষ, এবং সেই জন্য তারা হয়তো জিতছে কিন্তু কোনো রকমের টাইট হয়ে জিতছে। 2024-এ সারা দেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। আসলে সারা দেশের মানুষকেও একটা বিভ্রান্ত করা 2024-এর ইলেকশনে কিন্তু চেষ্টা হয়েছিল, যার ফলে বিজেপির ওই ফলটা হয়েছিল। বিজেপি যদি বর্তমানে ভোট হয় এই ফল হবে না, বিজেপি সত্যিই আপকিবার 400 পার করেই ক্ষমতায় আসবে। সুতরাং সরকার পড়ে যাবে বলে এখানে ওই পিসি ভাইবোকে তেল দিয়ে চলতে হবে, যারা এই ইকুয়েশনে বিশ্বাস করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সরকার এখানে যদি পড়ে যায় কি হবে, ম্যাক্সিমাম আবার ভোট হবে, কেননা ইন্ডি জোট করে সরকার চালানোর মতো জায়গায় নেই, এবং সেক্ষেত্রে যদি ভোট হয় তাহলে 400 আসন নিয়ে আসবে। কেন বলছি, এবার দেখুন যে ইলেকশনগুলো হয়েছে 2024-এর এর পর থেকে, সেখানে হরিয়ানা একদম হারা ম্যাচ জিতে এসছে, মহারাষ্ট্র ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, দিল্লি প্রথমবারের মতো সেখানে ক্ষমতায় এলো, সেখানেও ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, ওড়িশা তার আগে 2024-এর লোকসভা নির্বাচনের সঙ্গেই যেখানে ভোট হয়েছে সেখানেও ল্যান্ডস্লাইড ভিক্টরি, এবং বিহারে যে প্রত্যাবর্তন হলো সেখানেও ল্যান্ডস্লাইড ভিক্টরি। অর্থাৎ 2024-এ যে জায়গায় ভুলগুলো ছিল, যে জায়গায় মেরামতির দরকার ছিল, সেইগুলো কিন্তু বিজেপি খুব ভালোভাবে করেছে। এবং সেই ইন্টারনাল ইকুয়েশন নিয়ে হয়তো আলাদা প্রতিবেদন করব, কিন্তু সেই ভুলের জায়গা আর 1 ইঞ্চিও কোনো ছাড়ার জায়গা নেই, কোথাও গা এলানোর জায়গা নেই, এটা বিজেপি তৈরি করতে ফেলেছে। এবং সেই জন্যই হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, ওড়িশা বলুন, বিহার বলুন, সব জায়গাতে কিন্তু এই ফলাফলটা দেখা যাচ্ছে। তাহলে এতগুলো রাজ্যে যদি এরা এই ইকুয়েশন করে, তাহলে বাংলার ক্ষেত্রে কি অন্য ইকুয়েশনে চলবে? বাংলার ক্ষেত্রেও 2019-এ যে ভুলটা হয়েছে, 2021-এ যে ভুলটা হয়েছে, 2024-এ যে ভুলটা হয়েছে, সেই সমস্ত ভুল শুধরে নেওয়া হবে, এবং 2026-এ সেই ভুল শুধরে নেওয়ার পর লড়াইটা হবে। আর তাই এইসব রাজ্যে যদি এইভাবে বিজেপির পদ্ম ফুলটা ফোটে, বাংলাতে কেন ফুটবে না? এইটা একটা বড় প্রশ্ন আসছে। 2 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এসআইআর ফ্যাক্টর। দেখুন অনেকের মনের মধ্যেই প্রশ্ন ছিল যে এসআইআরটা যে হচ্ছে, এসআইআর হওয়ার ফলে আলটিমেটলি বিজেপি হেরে যাবে না তো? এখানে একটা প্রশ্ন তো কংগ্রেস তুলে দিয়েছিল, ইন্ডিজোট তুলে দিয়েছিল, এবং এই রাজ্যেও দিদিমণি চিৎকার করে যাচ্ছে যে এই যে এসআইআর হচ্ছে, এতে করে নাকি একজন মুসলিমের নাম বাদ গেলে 4 জন হিন্দুর নাম বাদ যাবে, এবং তার জন্য যদি সবথেকে বড় খেসারত কাউকে দিতে হয় সেটা বিজেপিকে। রেজাল্ট কি সেই কথাটা বলছে? রেজাল্ট উল্টো কথা বলছে। রেজাল্ট এই কথাটা বলছে যে এই যে মৃত ভোটার ঢুকিয়ে রাখা হয়েছিল, এই যে অবৈধ ভোটার ঢুকিয়ে রাখা হয়েছিল, এই যে ডুপ্লিকেট ভোটার লুকিয়ে রাখা হয়েছিল, তার ফলে বিভিন্ন জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, এবং সেইটার সুবিধা নিয়ে এই যে ইন্ডিজোট দারুণ করছে, কংগ্রেস ফেরত আসছে, বিরোধীরা মারাত্মক করছে, মোদি হাওয়া কমে যাচ্ছে, এই সমস্ত কিছু তারা এস্টাবলিশ করার চেষ্টা করছিল। বিহারের এসআইআর দেখিয়ে দিল যে স্বচ্ছভাবে ভোট হলে এই দেশের প্রকৃত ভারতীয় যারা, তারা এখনও বিজেপির উপর আস্থা রাখেন, নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখেন। এখন বিহারে এসআইআর থেকে যে সংখ্যাটা বাদ গেছে, গতকালই আপনাদের সামনে যে প্রতিবেদনটা এনেছিলাম সেখানে দেখিয়ে দিয়েছি, তার থেকে বহু গুণ বেশি পশ্চিমবঙ্গে বাদ যেতে চলেছে। এবং পশ্চিমবঙ্গে যেটা অ্যাডেড ফ্যাক্টর হতে চলেছে সেটা হচ্ছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা। এবং সত্যি যদি সেই ভোট ব্যাংকটা বাদ যায়, তাহলে পশ্চিমবঙ্গেও এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি কি শুধুমাত্র সময়ের অপেক্ষা নয়? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। 3 নম্বর, যদি এখানে বিহারে হেরে যেত, বিজেপিকে কিন্তু একটু কম্প্রোমাইজ হওয়ার মতো জায়গায় থাকতো। হেরে যদি নাও যেত, যে সেকেন্ড ইকুয়েশনটার কথা আপনাদের বললাম আমি, যে নীতিশ কুমার বেরিয়ে এসে এই মহাজোটের হাত ধরে সরকার করার চেষ্টা করছে, কেননা একটা অভিযোগ বারবারই করা হয়, মুখ্যমন্ত্রিত্ব যতই নীতিশ কুমারকে দেওয়া হোক, পুরো কন্ট্রোলটা মোদি শাহের হাতে আছে, এবং সেটা নাকি নীতিশ কুমার মানতে পারেন না, দিদিমণিরা অভিযোগ করেন না, এবং সেই জন্য তিনি এসে ফ্রি হ্যান্ড পেয়ে বিহারের মুখ্যমন্ত্রিত্ব নেওয়ার জন্য এনডিএ জোটটা ভেঙে দেবেন। কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু জলঢালা হয়ে গেছে। অর্থাৎ বিহারের উপর ডিপেন্ড করে আর মোদিকে কেন্দ্রে সরকার চালাতে হচ্ছে না, ফ্রি ফ্লোতে যেভাবে আগে চলছিল সেই জায়গাটাই চলবে। তাহলে আরও কারোর সঙ্গে সেটিং করার দরকারটা কোনো রকম কিছু পড়ছে না, যেটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলায় সেটিংটা কিসের দরকার হচ্ছে, যে নীতিশ কুমার যদি পাল্টি মেরে যায় তাহলে নাকি এখান থেকে সাপোর্ট নিয়ে এদের যে সাংসদগুলো রয়েছে তাদের সাপোর্ট নিয়ে চালাতে হবে, না সেই জায়গাটাও কিন্তু নেই। তাহলে বাংলাতে অল আউট ঝাঁপাচ্ছে। এবং
এবং সবথেকে বড় কথা যে সত্যিই তো 2024-এ যখন 272 হয়নি, 240-এই থমকে যেতে হয়েছে এবং তারপর অন্যান্য রাজ্যে জিতলেও বিহার একটা মহা প্রেস্টিজিয়াস জায়গা ছিল। সেখানে যদি ধাক্কা খেতে হতো, বাংলার যে লড়াইটা রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে একটা ধাক্কা পাওয়ার সম্ভাবনা ছিল। যে নরেন্দ্র মোদী যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছেন বা নরেন্দ্র মোদী যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো এগেনস্টে যাচ্ছে এবং সেই পদক্ষেপগুলোর মধ্যে কি সেটা হচ্ছে এই চোর চিটিংবাজ ফেরেববাজগুলোকে জেলে পোড়া। এখন এটা তো নরেন্দ্র মোদী সরাসরি করছেন না, আদালতের পর্যবেক্ষণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে, কিন্তু যে যাই করুক লোকে এটাই বিশ্বাস করে এর পিছনে নরেন্দ্র মোদী অমিত শাহের হাত আছে। তাদের অঙ্গুলি হেলন ছাড়া এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এখন বিহার যেহেতু এতখানি ফ্রি ফ্লো দিয়ে দিল, এতখানি ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে দিল, সেই জায়গা থেকে এবার বাংলাতে অ্যাকশন শুরু হবে। আর একটা কথা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কয়েক মাস আগে প্রতিবেদন করে আপনাদের বলেছিলাম, যে কথাটা আজকে বারবার বিভিন্ন নেতার কথায় ঘুরে আসছে, যে সংঘ তারা কোথাও গিয়ে একটা বিজেপি যেটা তাদের রাজনৈতিক শাখা তাদেরকে একটা টাস্ক দিয়েছিল, সেটা হচ্ছে যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা এই জায়গাটা আমাদের চাই। এর মধ্যে উড়িষ্যা 2024-এ নবীন পট্টনায়কের মতো লোক, মানে যার বিরুদ্ধে দুর্নীতি সেভাবে অভিযোগ নেই, ওড়িশাবাসী সত্যিই তাকে নিয়ে খুশি ছিল, শুধুমাত্র বয়স হয়ে যাচ্ছে এবং আগামী দিনে দল চালাবার তার উত্তরসূরি কেউ নেই, এই জায়গা থেকে হারিয়ে দিল। সেই কলিঙ্গ এসে গেছে। অঙ্গ অর্থাৎ বিহার আজকে তো নিশ্চিত হয়ে গেল এই ল্যান্ডস্লাইড একদম সুনামিযুক্ত জয়ের ফলে। আর এরপর বাকি রইল বঙ্গ। এইটা যদি বিজয় কমপ্লিট হয়ে যায়, বিজেপি যে স্বপ্ন দেখে সারা ভারতবর্ষে গেরুয়া পতাকা উঠছে সেই দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কেননা তারপর সারা ভারতবর্ষের আর একটা স্টেটই পড়ে থাকবে বিজেপির জন্য, সেটা হচ্ছে কেরালা, যেখানে তারা এই জয় পতাকা তুলতে পারছে না। এবং যদি বাংলা হয়ে যায় তাহলে কিন্তু কেরালাটা করাটা অতটাও টাফ হবে না, তখন কেরালা নিয়ে কনসেন্ট্রেট করতে পারবে। সুতরাং লুক ইস্ট পলিসি যেটা নরেন্দ্র মোদীর নয়া ভারত তৈরির ক্ষেত্রে একটা বড় জায়গা, সেখানে কিন্তু বাংলার একটা বড় অবদান রয়েছে এবং সেখানে এই রাজ্যটাকে হাতে না নিলে, এখানে ক্ষমতা দখল না করলে কিন্তু কিছুতেই কিছু হওয়ার মতো জায়গায় নেই। আর তাই এই বিহারের ল্যান্ডস্লাইড ভিক্টরি বাংলার নেতাদের, বাংলার বিজেপি কর্মীদের যেরকম মনোবল পূর্ণ করে দেবে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকেও অনেক বেশি কনফিডেন্স দেবে বাংলা নিয়ে ঝাঁপানোর জন্য। এবং সব থেকে বড় কথা, যাদের বিরুদ্ধে লড়াই তারা বুঝতে পারছে তাদের হালটা কি হবে। এসআইআর না হলে বিজেপি কোনো রকমের টায়ে টুয়ে জিতছে, ওই ফেক ভোটার দিয়ে বিজেপির জয়টা আটকানো হচ্ছে, এর আগে নির্বাচনেই সেটা প্রমাণিত হয়ে গেছে। আর এসআইআর হলে শুধুমাত্র স্বচ্ছ ভোটার থাকলে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। কেননা সত্যিকারের ভারতীয় যারা, তারা চান যে ডবল ইঞ্জিন সরকার হোক, নরেন্দ্র মোদীর হাতে নেতৃত্বের ব্যাটন থাকুক এবং নতুন ভারত তৈরি হোক, নতুন ভারত নতুন দিশায় যাবে। আর সেটা যদি বিহারে হয় তাহলে সেটা বাংলায় হওয়া অসম্ভব নয়, সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সকাল থেকে পিসি ভাইপোর কিন্তু দেখা নেই। যারা বড় বড় বাতেলাবাজি করতে ওস্তাদ, টুইটারে পোস্ট করে দেয়, ফেসবুকে পোস্ট করে দেয়, বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলে, কোথাও একটাও বিবৃতি নেই, একটাও কথা বলা নেই। কেননা মুখ চোখ ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং এসআইআর স্বচ্ছভাবে হলে যে কী ফল হতে পারে, বিহার আজকে তার জলজ্যান্ত উদাহরণ হয়ে সামনে চলে এসছে। তাই বাংলা নিয়ে এখনও যারা আশঙ্কিত আছেন, আবারও বলছি, সিট বেল্ট শক্ত করে বাঁধুন। আগামী দিনে সত্যিকারের খেলা বাংলায় শুরু হতে চলেছে এবং বিহার শেষ হতেই যে সেটা হবে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। কি বলবেন, বিহারের এই জয় বাংলাকে ঠিক কতখানি প্রভাবিত করবে এবং 2026-এ বাংলায় যে লড়াইটা রয়েছে, বাঙালি হিন্দুর বাঁচার শেষ লড়াই হিসেবে যেটাকে চিহ্নিত করা হচ্ছে, সেখানে বিজেপির ভূমিকায় কি হবে আর বর্তমান শাসক দলের অবস্থানটাই বা কী হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।